প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অনেক পুরনো একটি ঘটনা নিয়ে। বিডিআর বিদ্রোহ 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিডিআর সদর দপ্তর পিলখানায় যে নারকীয় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেটি নতুন করে আলাপ করবার প্রয়াস পাচ্ছি, কারণ এই মুহূর্তে গত 2-1 দিন যাবত আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন একটি ফোন আলাপের রেকর্ড ভাইরাল হয়েছে, অনলাইন দুনিয়ায় সেটি ঘুরে বেড়াচ্ছে। সেটি আমারও শোনার সৌভাগ্য হয়েছে। সেই সময়ের একদম নব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিডিআর এর তৎকালীন ডিজি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তাদের দুজনের কথোপকথনের উপর ভিত্তি করে আপনি কি সিদ্ধান্তে আসতে পারবেন এই যে গত 16-17 বছর যাবত আমরা যে শুনছি যে বিডিআর বিদ্রোহের সাথে আওয়ামী লীগ জড়িত, শেখ হাসিনা জড়িত, প্রধানমন্ত্রী নিজে জড়িত, এই যে ষড়যন্ত্রগুলো, আমরা আগে আলাপটা শুনে আসি, তারপরে আলাপ করি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআর এর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম কথা সাইন না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার। রিয়াপা ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময়ের বিডিআর এর ডিজির দুজনের কথোপকথন শুনলাম। একটা জিনিস খেয়াল করুন যে প্রধানমন্ত্রী একদম নবীন প্রধানমন্ত্রী। তিনি 29শে ডিসেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তার ঠিক 1 সপ্তাহের মাথায় 6 জানুয়ারি শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং বিডিআর বিদ্রোহের ঘটনাটি ঠিক তার পরের মাসে, প্রায় মাসখানেক 2 মাসের আগে 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনাটি ঘটেছে। আপনি ধরেন কিছুই বোঝেন না, আপনি একজন নির্বোধ মানুষ। আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি একদম নিউট্রাল একজন মানুষ। একটা দল ক্ষমতায় আসলো, দীর্ঘদিনের শ্রম মেধা পরিশ্রমের পরে ক্ষমতায় এসে সেই দলটি নিজেরা একটা অঘটন ঘটাবে? এটিকে একটা পাগলে বিশ্বাস করবে? একটা শিশুকে বিশ্বাস করবে? বিশ্বাস করার কথা প্রশ্নই আসে না। আমি বিশ্বাস করতে চাই না স্বাভাবিক সেন্সে। আর দেখুন যে আলাপে কি শুনলেন। আলাপে প্রধানমন্ত্রী তার দপ্তরে, তার কাছে খবর গেছে, তিনি খবর নেবার জন্য নিজে উৎকণ্ঠিত হয়ে, উদ্বিগ্ন হয়ে বিডিআর ডিজিকে ফোন করেছেন। বিডিআর ডিজি হয়তো তিনি অ্যাটাক হবার, তিনি মৃত্যুবরণ করবার, তিনি শহীদ, আমি বলবো তিনি শহীদ হয়েছেন। হায়নারা তাকে মেরেছে। শহীদ হবার ঠিক হয়তো কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেছেন
এবং ফোন করে তাকে সাহস দেবার চেষ্টা করেছেন। এবং বিডিআর ডিজি বলছেন আলাপে যে এখানে সৈনিকদের একটি দাবি যে অফিসারদের চায় না। যে কোনো কারণে সৈন্য এবং অফিসার, সৈনিকদের এবং অফিসারদের দ্বন্দ্ব থাকে, ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে। আমি অফিসার, আপনি সৈনিক। অফিসার এবং সৈনিক, আল্লাহ তো এই 5টি আঙ্গুলকেও তো প্রত্যেকটা আঙ্গুল সমান করেননি, অসমান করে সৃষ্টি করেছে। আমি সৈনিক হয়েছি বা আপনি সৈনিক হয়েছেন, আপনি আপনার কর্মের কারণেই সৈনিক হয়েছেন, আর একজন অফিসার হয়েছে অফিসার তার কর্মের কারণে। আজকে এই 16 বছর যাবৎ আমারও জিজ্ঞাসা যে কেন বিডিআর বিদ্রোহটা কেন ঘটলো। হয়তো ক্ষোভ, দুঃখ, কষ্ট, অসমান জীবনযাপন। অসমান তো হবেই, কারণ এই যে বললাম যে আল্লাহ 5টা আঙ্গুলকেই সমান করেননি, তাহলে মানুষের অবস্থান কেন সমান হবে না। বিডিআর ডিজি যেটি বললেন শাকিল আহমেদ, যে তাদের একটাই দাবি যে অফিসার চায় না, তাদের মধ্য থেকে বিডিআর এর নিয়ন্ত্রণ ভার দিতে হবে। মানে বিডিআর এর ডিজির আলাপের মাধ্যমে এটি অনুমান করা যায় তাদের একটি দাবি ছিল। কিন্তু এই দাবিগুলো বা এই যে বিডিআর বিদ্রোহটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য গত 16 বছর যাবৎ নানান ষড়যন্ত্র। আমরা সর্বশেষ গত এই বছরের 2025-এর 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবস যখন উদযাপিত হলো, পালন করা হলো, রাওয়া ক্লাবের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের পেছনে সৈনিকরাই দায়ী, এখানে আর কোনো কথা হবে না, ফুল স্টপ। কিন্তু সত্যিকার অর্থে 16 বছর যাবৎ বিডিআর বিদ্রোহ নিয়ে নানা টানা হেসরা এবং বর্তমান এই সরকারের সময় আরো নতুন করে নানা নাটক, নানা কাহিনী নির্মাণ করা হচ্ছে। এই যে বিডিআর এর ডিজি শাকিল আহমেদের যে এতদিন পর যে ফোন আলাপটা ভাইরাল হলো, এটি থেকে অন্ততপক্ষে এটি সুস্পষ্ট যে আওয়ামী লীগ সরকারকে যতই দোষ দেওয়া হোক, দায় দেওয়া হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলি যে একটা সরকার এসে নিজের বাহিনী, সরকারের বাহিনীকে ধ্বংস করতে চাইবে, এটি কোনো পাগলও বিশ্বাস করবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে। অভ্যন্তরীণ ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে বিডিআর বিদ্রোহ। এবং সৈনিকদের তৃতীয় চতুর্থ কোনো পক্ষ হয়তো উস্কিয়ে দিয়েছে যে তোমরা এত কষ্ট করো, তোমরা মাঠে থাকো, রোদে পড়ো, বৃষ্টিতে ভেজো, তোমাদের নেতা কেন আর্মি থেকে আসবে, এমন কোন ভাবে উস্কিয়ে দিয়ে বিডিআর বিদ্রোহ সংগঠিত করেছে। আজকে এতদিন পরের এই ফোন আলাপটি এটি পরিষ্কার করে দেয়। কাজেই সরকার যাই করুক না কেন, যত রং মাখাক না কেন, কিন্তু বাস্তবতা হলো এই ফোন আলাপটি আরেকটি নতুন পথের নতুন দিগন্ত উন্মোচন করলো যে বিডিআর বিদ্রোহটা কি কারণে হয়েছিল। এই ফোন আলাপের মধ্যেই সেটি আছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিলেন এবং তাদের বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন, র্যাব পাঠাচ্ছেন, হেলিকপ্টার পাঠাচ্ছেন, সব কিন্তু ব্যবস্থা হয়েছিল। আমরা সে সময় দেখেছিলাম। আমরা যারা জীবিত ছিলাম সে সময়, মৃতদের কথা আলাদা, আমরা যারা জীবিত ছিলাম তারা দেখেছি সে সময়। কাজেই এর দায়ভার যেভাবে সেই সময়ের সরকারকে দেওয়া হয়, আওয়ামী লীগকে দেওয়া হয়, আওয়ামী লীগ নেতাদের দেওয়া হয়, এগুলো একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এছাড়া অন্য কিছু নয়। সেটি না করে বিডিআর এর জওয়ানদের সাথে তৃতীয় পক্ষ কে জড়িত ছিল, কারা জড়িত ছিল, সেটি প্রকাশিত হওয়া উচিত। এবং এটি যেহেতু এত সিরিয়াস হয়ে গেছে, ভবিষ্যতে নিশ্চয়ই তৃতীয় পক্ষ কে বা কারা জড়িত ছিল সেটিও বেরিয়ে আসবে। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি, থাকব। আপনারা ইতিমধ্যেই জানেন যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট আইএসের সেলগুলোকে অর্থ পাঠাতো বলে জানিয়েছে সে দেশের পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল। গতকাল তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন, গতকাল এক সংবাদ সম্মেলন করেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ান পুলিশের সদর দপ্তর বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে এই 36 বাংলাদেশিকে আটক করা হয়। তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। এই যে 36 জন জঙ্গি গ্রেপ্তার হলো মালয়েশিয়াতে। মালয়েশিয়া কত বড় একটা সম্ভাবনাময় একটা দেশ আমাদের জন্য।
দক্ষিণ পূর্ব এশিয়ার আমাদের খুব কাছাকাছি উন্নত একটি দেশ, যে দেশে আমরা শ্রম রপ্তানি করতে পারতাম, তেমন একটি দেশে আমাদের শ্রমিকরা না গিয়ে সেখানে 36 জন জঙ্গি রপ্তানি হয়েছে। এতে করে সারা পৃথিবীতে এটি প্রমাণিত হবে যে বাংলাদেশে জঙ্গি চাষবাস হয়, জঙ্গি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং সেটি বিদেশে রপ্তানি করা হয়। সারা পৃথিবীতে আজকের যুগে একটি প্রধানতম থ্রেট হচ্ছে জঙ্গিবাদ। সারা পৃথিবী জঙ্গিবাদ সম্পর্কে অ্যালার্ট। সেখানে বাংলাদেশে বর্তমান বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে, এই সরকারটি রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। 2024 সালের 5 অগাস্ট ক্ষমতার পরিবর্তনের পরে জেল থেকে কত সংখ্যক জঙ্গি বেরিয়ে গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, সেই হিসেব সরকার আজও দিয়েছে কিংবা সেই জঙ্গিদের গ্রেপ্তার করেছে? এবং অনেক জঙ্গিকে জেলে বন্দী করে রাখা হয়েছিল যাতে জঙ্গিবাদ ছড়াতে না পারে, কিন্তু এই সরকার এসে জামিনও দিয়েছে। এগুলো কি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে? সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বার প্রভাবে প্রায় 1.5 শতাধিক দেশে, পৃথিবীর 1.5 শতাধিক দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সংখ্যক কাজ করে। প্রায় 75% বেশি রেমিটেন্স শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে আসে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে বেশিরভাগ শ্রমিক কাজ করে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে তো কাজ করেই। আমাদের মালয়েশিয়ার শ্রম বাজার ইতিমধ্যেই বন্ধের মতো অবস্থা, কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি চালু হবার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটাকে ঘুরিয়ে দিল এই 36 জঙ্গি গ্রেপ্তারের ফলে। আমরা বেশ কিছুদিন যাবতই উদ্বিগ্ন যে বিদেশে আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসছে। এর মধ্যে 36 জন জঙ্গি গ্রেপ্তার। আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসবার কারণটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো, আইন না মানা, অনিয়ম, দুর্নীতি ও মানব পাচার সহ নানা কারণে আমাদের শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া সিন্ডিকেট বাণিজ্যের কারণে বাংলাদেশি কর্মী নেওয়া ইতিমধ্যে প্রায় বন্ধ করে দিয়েছিল, 1 বছর যাবত প্রায় বন্ধ। ভিসা থাকলেও নির্ধারিত সময়ের পর দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশিদের। দেশটির সরকার নতুন করে সব কর্মীকে নেয়ার সিদ্ধান্ত নিলেও নতুন সংকট তৈরি করেছে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে 36 বাংলাদেশিকে আটকের ঘটনা। এই অভিযোগ শুধু নিরাপত্তা জনিত উদ্বেগই নয়, বরং বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ফলে মালয়েশিয়ায় পুনরায় শ্রম বাজার উন্মুক্ত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এমনকি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশের শ্রম বাজারে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের মত। মালয়েশিয়া বাংলাদেশের থেকে 2.5 গুণ আয়তনের একটি উন্নত দেশ এবং সেখানে জনসংখ্যা বেশ কম, আয়তনের তুলনায় অনেক কম। বাংলাদেশ তুলনামূলক যদি বাংলাদেশ করেন, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, সেখানে মালয়েশিয়ার জনসংখ্যা মাত্র 3.5 কোটির মতো। আয়তনে কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 2.5 গুণ এবং মোটামুটি একটা খুব ভালো দেশ। সেই দেশটাতে আমাদের শ্রমরা, তাদের প্রচুর শ্রমিক লাগে, সেই শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকরা গিয়ে কাজ করতো। সেই মালয়েশিয়া কিন্তু ইতিমধ্যে দরজা বন্ধ হয়ে গেল। একই সাথে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই আমরা নানা রকম সংকটে পড়ে আছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী বেশ কিছুদিন যাবতে ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। এটি বিগত সরকারের আমল থেকেই। গত বছর জুলাই আন্দোলন করায় সংযুক্ত আরব আমিরাত ভিসা বন্ধ করে দেয়। গত বছর জুলাইয়ে যে বাংলাদেশে যে সহিংসতা হয়েছিল, সেই সহিংসতার পক্ষে আন্দোলনে জড়িত হয়ে গিয়েছিল, যার কারণে ইউনাইটেড আরব আমিরাতে ভিসা বন্ধ হয়ে যায়। এখনো সেই বাজার চালু হয়নি, আর চালু হওয়ার আশা করা লাগবে না। সম্প্রতি সৌদি আরব পেশাগত দক্ষতার সনদ ছাড়া ভিসা ইস্যু
বন্ধ করে দিয়েছে। আমি গত পরশু মনে হয় এমন একটা ভিডিওতে আলাপ করেছিলাম যে আমাদের শ্রম বাজার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সমস্যা থাকতে পারে, সমস্যা নিয়ে সমস্যাটাকে যে হ্যান্ডেল করা, আমি গত পরশু যেটি বলেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, পৃথিবীর দেশে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এতটাই গুরুত্বপূর্ণ, পৃথিবীর যে কোনো প্রান্তে সমস্যা হলে সমাধানে এগিয়ে আসে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীতে কেন এতটা নিয়ন্ত্রণ, তারা নিবিড় পররাষ্ট্র নীতির মধ্যে থাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল এই মুহূর্তে, আজকের এই ইউনূস সরকারের আমলে তো ভয়ানক দুর্বল, সেটি বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি একটু খেয়াল করেন, সেখানে একজন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আছেন। আমি গত দিনের ভিডিওতে প্রশ্ন করেছিলাম যে 11 মাসের কয় মাস তিনি অফিস করেছেন। সেখানে সচিব আছেন, সচিব নেই এমন অবস্থা। একজন সচিব ছিলেন, তাকে অপসারণ করা হয়েছে, একজন ভারপ্রাপ্ত দেওয়া হয়েছিল, আবার ভারপ্রাপ্ত এলপিআর গেছেন স্বাভাবিকভাবে, তারপরে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এই যে সমস্যাগুলো হচ্ছে, মালয়েশিয়ায় 36 জঙ্গি যে গ্রেপ্তার হলো, এই সমস্যাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় একটা আছে, তারা কি এটা সমাধান করতে পারবে? আমার তো মনে হয় না। এই যে দাগ, এই যে ক্ষতটা তৈরি হলো, এতে করে শুধু মালয়েশিয়া না, ইতিমধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার সংকট দেখা দিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংকট দেখা দিয়েছে, সবচেয়ে বড় দেশ সৌদি আরব সহ বিভিন্ন দেশে সংকট দেখা দিয়েছে। এই সংকটটা দীর্ঘস্থায়ী। আমরা গত বছর জুলাই আগস্ট সময়কালে রেমিটেন্স শাটডাউনের কথা শুনেছিলাম। আপনারা যদি বিদেশে নাই যেতে পারেন, ভবিষ্যতে রেমিটেন্স শাটডাউন করবেন কিভাবে? এখনো যারা আছেন বিদেশে, প্রায় 1 কোটির বেশি, সংখ্যাটি প্রায় 1,25,30 লাখ যদি হয়, সে তেমনটাই হয়তো হবে। সেখান থেকেও বর্তমানে যারা আছেন, এই যে এমন গুরুতর অভিযোগ যদি অভিযুক্ত হয়, তাহলে সেখান থেকে আরো ফেরত পাঠাবে বাংলাদেশে। আজকে বাংলাদেশ বহুমুখী সংকটের সম্মুখীন, আভ্যন্তরীণ শ্রম বাজার সংকটে লক্ষ লক্ষ বেকার হয়ে গেছে। আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবার কারণে ব্যবসা বাণিজ্যে ব্যাপক ঘাটতি। আজকে যদি আমাদের শ্রম বাজারের পেটে লাথি পড়ে, তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে, সাধারণ মানুষ কতটা বুঝতে পারছে, কতটা অনুভব করছে। সাধারণ মানুষের সাথে কথা বললে অনেকটা বোঝা যায় যে দলকানা এবং অন্ধ ছাড়া সবাই অনুভব করছে বাংলাদেশ ভয়ঙ্কর বিপদে। বিশেষ করে জঙ্গিবাদ ইস্যু নিয়ে, জঙ্গি এখানে চাষবাস করা হচ্ছে। এই মুহূর্তে কোনো জঙ্গি নেই এমন বাংলাদেশের দায়িত্বশীল জায়গায়, জঙ্গি আবার কি এমন কথা বলা হয়, দায়িত্বশীল যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন তাদের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে বলা হয় যে জঙ্গিবাদ কি জিনিস। যেমন বিএনপি কমিশনার কদিন আগে বললেন, 2 দিন আগে, যে হলি আর্টিজান বাংলাদেশে একটি হলি আর্টিজান বেকারি বাংলাদেশের গুলশানে 2016 সালে ভয়াবহ জঙ্গি হামলায় 20-এর অধিক বিদেশি নাগরিক মারা গিয়েছিল। পুলিশ প্রধান, ঢাকা মহানগর পুলিশ প্রধান জানেন না যে হলি আর্টিজানে কোনো ঘটনা ঘটেছিল, এমন কথা তিনি বলেছেন। তাহলে বুঝুন, এটি শুধু আপনার বাংলাদেশিদের বোঝার বিষয় নয়, এটি সারা বিশ্বে এই বার্তাগুলো পৌঁছে যায়। এমন বক্তব্য, এমন কথা বলার ফলে বাংলাদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয়ভাবে করার একটা আলামত পাওয়া যায়, এবং সেই আলামতের প্রেক্ষিতে বাংলাদেশকে সারা পৃথিবী বাঁকা চোখে তাকাবে, এবং বাঁকা চোখে তাকানোর কারণে আমাদের এই যে বিপুল জনগোষ্ঠী, ছোট্ট একটা দেশ, মালয়েশিয়ার থেকেও অর্ধেকেরও ছোট দেশ, সেই দেশ এত এত উৎপাদন, আমাদের জনসংখ্যা, এবং আগামী দিনে যদি ধরেন সেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম হয়, তখন আরো বেশি মানুষ উৎপাদন হবে। জন্ম নিয়ন্ত্রণের বাধা ধরা কোনো মানা হবে না। বিশেষ করে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে মানুষ আরো উৎপাদন হবে। আজকে 18 কোটি, সঠিক হিসেব 18-20 কোটির কম হবে না। এগুলো কি করবেন? আপনি দেশে এগুলোকে কাজে লাগাতে পারবেন? আজকে যদি 1,30,00,000 বিদেশে থাকে, আগামী দিনে পৃথিবীর কোথায় কোথায় শ্রমিক মজুর প্রয়োজন, বাংলাদেশকে খুব সিরিয়াসলি কাজ করে সেসব দেশে পাঠানোর ব্যবস্থা, লোভনীয় অফার নিয়ে এসে পাঠানোর ব্যবস্থা করা উচিত রাষ্ট্রীয়ভাবে। নইলে
বাংলাদেশ শুধু জনসংখ্যায় বিস্ফোরণ ঘটবে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে মালয়েশিয়ায় 36 জঙ্গি আটক, এটি বাংলাদেশের জন্য বিশেষ করে ভাবমূর্তি, বিদেশে ভাবমূর্তিগত কারণে শুধু শ্রম বাজার নয়, আপনি বিদেশ সফরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশ সফরে যাবেন সেক্ষেত্রেও প্রভাব পড়বে যদি না বাংলাদেশ সরকার এটিকে যথাযথভাবে প্রুভ করতে পারে।